আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আবারও তোমাদের মাঝে আসছি নবম শ্রেণীর গণিতের অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের 53 পৃষ্ঠায় যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের সেই সমস্যা সমাধানের লক্ষ্যে। এখানে গত পর্বে আমি একক কাজের এই অংশটুকু তোমাদের করে দিয়েছিলাম এবং এই অংশটুকু পর্যন্ত আমরা গত পর্বে শেষ করছিলাম। আজকে আমরা আলোচনা করব অসীম গুণোত্তর ধারার সমষ্টি এই সংক্রান্ত বিষয় নিয়ে। এখানে বলছে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ইজ নট ইকুয়াল 1। এর অর্থ হচ্ছে সাধারণ অনুপাতটা 1-এর সমান নয় 1 থেকে ছোট, না হয় 1 থেকে বড়। তো দেখো, অর্থাৎ এটা আর-এর 1-এর সমান হবে না। এটা যদি হয় তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যে সূত্রটা, সেটা Sn সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব ডট ডট দিয়ে ar n-1 পর্যন্ত হবে। তো এটা সমান আমরা যে সমষ্টিটা এর আগে নির্ণয় করে আসছে, সমষ্টির যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি a ইন্টু 1 মাইনাস আর এর পর n বাই 1 মাইনাস আর। তোমাদের হয়তোবা মনে আছে যে আমরা গত এক পর্বে এই যে সমষ্টি নির্ণয় যে সূত্রটা Sn সমান, এই সূত্রটা আমরা কিন্তু নির্ণয় করে আসছি। এখানেই কিন্তু সেই সূত্রটা বিষয় নিয়ে কথা বলছে। দেখো, এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র, কিন্তু কথা আছে। কথাটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু এটা নয়। এটা কোনটা? সসীম গুণোত্তর ধারা। যদি সসীম হতো, অর্থাৎ এখানে এই অংশটা, অর্থাৎ শেষ পদ দেওয়ার অর্থটা হচ্ছে n সংখ্যক পদে দেওয়ার অর্থটা এটাই হচ্ছে যে এখানে পদ সংখ্যা আছে, এখানে কিন্তু শেষ পদ আছে। যদি কখনো শেষ পদ না থাকে, অর্থাৎ ডট 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 থাকে লাস্টে, তাহলে বুঝতে হবে এটা অসীম গুণোত্তর ধারা। যেহেতু আছে, তাহলে আমরা এটা বুঝবো এটা হচ্ছে সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি। এখন দেখো, এখানে বলছে কিন্তু ধারাটির পদ সংখ্যা যদি অসীম হয়, অর্থাৎ গুণে শেষ করা না যায়, যদি অসীম হলে এর সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে কিছু ভাবতে হবে কিনা অনুসন্ধান করে দেখি। বলো তো, ধারাটি কখন অসীম হবে? ধারাটি কখন অসীম হবে? n এর মান অসীম হলে, অর্থাৎ n এর মান যখন অসীম হবে, যখন আমরা গণনা করে শেষ করতে পারবো না, এই পদগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। দেখো ডট ডট দিয়ে এরপরে আরও অসংখ্য পদ আছে। যখন n এর মান অসীম হবে, তখন ধারাটিও অসীম হবে। এই অবস্থায় আমরা ধারাটিকে কিভাবে লিখতে পারি? তখন Sn সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব, এইভাবে ar n-1 প্লাস ডট 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 ডট, এই পাশে আরও অসংখ্য পদ আছে। অর্থাৎ এই পদ সংখ্যা কিন্তু গুণে আর শেষ করা যাচ্ছে না। এখন বলো তো, এই ধারাটির সমষ্টি কত হবে? তাহলে এই ধারাটির সমষ্টি কত হবে? একটু চিন্তা করো, কিভাবে আমরা এই ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়। তো দেখো, বলছে ধারাটির সমষ্টি আর এর মানের উপর নির্ভর করে। কার মানের উপর? এটা কিন্তু তোমাদের খুব খেয়াল করে রাখতে হবে। কার মানের উপর নির্ভর করে? এই আর এর মানের উপর নির্ভর করে। তাহলে চিন্তা করে দেখো, এখন দেখো চিন্তা কিন্তু এইখানে ক নাম্বারে বলছে, চিন্তা করে দেখো যে ক নাম্বারে বলছে যখন আর, এই যে দুই পাশে দুটো দাগ দেওয়ার সমান্তরাল, এর অর্থটা কি বলতো? এর অর্থটা আছে মডুলার চিহ্ন। অর্থাৎ আর এর যে মানই হোক না কেন, ধনাত্মক মান হোক অথবা ঋণাত্মক মান হোক, সবাই এই মডুলাসের ভিতরে গেলে রেজাল্টটা কি হবে? ধনাত্মক হবে। তো দেখো, এখানে বলছে যখন মডুলাস আর ইজ লেস দ্যান 1, অর্থাৎ 1 থেকে আর এর মান কি হবে? ছোট। তাহলে দেখো, এটা যদি আমরা বুঝি, আমরা একটু খাতা কলমে বোঝার চেষ্টা করি। তো দেখো, এখানে বলছে কি,
মডুলাস আর ইজ লেস দ্যান 1, তাই না? মডুলাস আর, তাহলে আর এর কী মান হতে পারে? আর এর মান হতে পারে মাইনাস মান হতে পারে, আবার কি মান হতে পারে? পজিটিভ মান হতে হবে। তবে এটা কেমন হতে পারে দেখো, আমি প্রথমে মনে করি আর এর মান আর ইজ লেস দ্যান 1, অর্থাৎ আরটা হচ্ছে পজিটিভ, অনুপাতটা কি পজিটিভ, তখন আমি লিখলাম আর ইজ লেস দ্যান 1। আবার যদি লিখি যে আরটা নেগেটিভ, অর্থাৎ আর মাইনাস, আরটা কী হবে? নেগেটিভ, আর ইজ লেস দ্যান 1। তো যেহেতু নেগেটিভ চিহ্ন প্রথমে রাখা যায় না, নেগেটিভ চিহ্নকে আমরা প্রথমে রাখবো না, তাহলে নেগেটিভ চিহ্নটা যদি আমার উঠাতে হয় তাহলে আমার কি করতে হবে? -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি মাইনাস আর এর সঙ্গে -1 গুণ করি তাহলে কি হলো? প্লাস আর হয়ে গেল। আর এই পাশে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে কি হলো? -1 হয়ে গেল। এবং সাথে সাথে তোমরা নিশ্চয়ই জানো যে -1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই যে অসমতার যে চিহ্নটা, এই অসমতার চিহ্নটা পাল্টে যায়, অর্থাৎ এটা এই দিক ঘোরানো ছিল, এখন এটা কোন দিক ঘোরানো যাবে? এই দিক, অর্থাৎ আর ইজ গ্রেটার দ্যান -1। এখন একটু খেয়াল করো তো, এই যে বিষয়টা, এটা হচ্ছে আর এর মান যখন পজিটিভ ছিল, অর্থাৎ আর ধনাত্মক, আর এই যে মানটা পেলাম, এই মানটা কি? যখন আর এর মান নেগেটিভ ছিল। তো এই দুটোকে যদি আমি একত্রিত করি, তাহলে একত্রিত যদি করি তাহলে আমরা দেখো আর ইজ লেস দ্যান 1, আর আমরা কি লিখতে পারি? ইজ লেস দ্যান -1। দেখো কিভাবে এখানে এইটা এবং এই অংশটুকু আমরা একত্রিত করে লিখতে পারি -1 ইজ লেস দ্যান আর ইজ লেস দ্যান 1। এর অর্থ হচ্ছে আর এর মান হবে +1 থেকে ছোট, +1 থেকে ছোট, আর -1 থেকে বড়। ঠিক এইটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে মডুলাস আর ইজ লেস দ্যান 1 এর অর্থ হচ্ছে আর একবার পজিটিভ একবার নেগেটিভ যদি হয় তাহলে শর্তটা আমাদের এটা আসে -1 ইজ লেস দ্যান আর ইজ লেস দ্যান 1। তো দেখো তখন এন এর মান বৃদ্ধি পেয়ে অসীম হলে, অর্থাৎ এন যদি ইনফিনিটি, অর্থাৎ এন এর মান বৃদ্ধি পেয়ে কী হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি বৃদ্ধি পেয়ে বাড়তে থাকে তাহলে অর্থাৎ ইনফিনিটির কাছাকাছি, অসীমের কাছাকাছি হলে আর এন, অর্থাৎ মডুলাস আর এর পর এন এর মান ক্রমশ হ্রাস পেয়ে 0-র কাছাকাছি হবে। তখন ধারাটির সমষ্টি এস এন সমান এ ইন্টু 1 - আর এর পর এন বাই 1 - আর। এই সূত্রে আমরা আর এর পর যে এনটা, এটা ক্রমশ যদি 0 হতে থাকে, অর্থাৎ হ্রাস পেয়ে যদি 0-র কাছাকাছি হতে থাকে, তাহলে আর এর পর এনকে আমরা কি লিখতে পারি? আর এর পর এনকে আমরা লিখতে পারি, মনে করো আমি তোমাকে এখানে সূত্রটা একটু লিখে দেখাচ্ছি। মনে করো এস এন সমান, আমরা যে সূত্রটা জানি, এ ইন্টু 1 - আর এর পর এন বাই 1 - আর। এখন কি বলছে? যে এখন বলছে কি যে এন এর মান অসীম হলে এন এর মান কী হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। যে আর এর পাওয়ার যে এন, এই এন এর মান আস্তে আস্তে যদি বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে, তাহলে এক সময় এই আর এর পাওয়ার এন এর মান কী হয়ে যাবে? 0-র কাছাকাছি। আর এর মান কী হয়ে যাবে? 0-র, আর এর পাওয়ার এন এর মান হয়ে যাবে 0-র কাছাকাছি। তাহলে আমরা এখানে যদি এই আর এর মান, আর এর পাওয়ার এন এর মান যদি 0-র কাছাকাছি, অর্থাৎ 0 বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো? 0-র কাছাকাছি মানে কি? প্রায় 0। তাহলে 0-র কাছাকাছি একসময় আমাদের 0 পাওয়া সম্ভব যদি আস্তে আস্তে আর এর মান কমতে থাকে, অর্থাৎ এন এর মান যদি বাড়তে থাকে তাহলে দেখো ইনফিনিটি হয়, তাহলে আর এর মান কিন্তু আর এর পর এন এর মানটা 0-র কাছাকাছি হয়। তখন আমরা যে সূত্রটা পাই, এর সঙ্গে 1কে গুণ করলে এ, আর বাই 1 - আর, এই সূত্রটা আমরা পাবো। তো দেখো কিভাবে আর এর
মান আর এর পর এন এর মান ক্রমশ হ্রাস পেয়ে জিরোর কাছাকাছি হয়, এই বিষয়টা তোমাদের একটু দেখায়। তো সাপোজ মনে করো আর এর পর আছে হাফ। দেখো এখানে যে শর্তটা বলছে ওয়ান থেকে ছোট, ওয়ান থেকে ছোট কি, ওয়ান থেকে আর ছোট, যদি আর ছোট হয় তাহলে আর এর মান হাফ ধরছি, এটা কি নিশ্চয়ই ওয়ান থেকে ছোট, তাই তো? কিন্তু -1 থেকে কিন্তু এটা বড়, -1 থেকে হাফ কিন্তু বড়, কারণ এটা ধনাত্মক মান। তাহলে আমরা কি বলছি দেখো, 1 থেকে ছোট আর এর এমন একটা মান আমি তোমাদের মাঝে নিচ্ছি যেটা হাফ। এবার আর এর সমান হাফ নিলাম। আচ্ছা, এটাকে যদি আমি প্রথমে বর্গ করি, অর্থাৎ এন এর মান আর এর পর এন, তো আমি একটু আলাদা করে বসাই, আর সমান হাফ আছে, তাহলে আর সমান আমি তোমাদের কি নিলাম, হাফ নিলাম। এইবার এই হাফ নেওয়ার পরে তোমাকে যদি বলা হয় আর এর পর এন সমান কত এটা নির্ণয় করো, অর্থাৎ এন এর মান 1 2 3 এভাবে। যদি 1 হতো তাহলে আর এর পর এন মানে কি হবে, 1 যদি হয় তাহলে হাফই থেকে গেল। এবার যদি মনে করো এই হাফ, এন এর মান কত হলো 2, তাহলে কত হচ্ছে 1/4। যদি এন এর মান 3 হয় তাহলে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে আমাদের হচ্ছে 1/8। আবার যদি এন এর মান 4 হয় তাহলে 1/2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16। দেখো কেমনে এই সংখ্যাটা কি কমছে না, যখন দেখো স্কোয়ার ছিল অর্থাৎ 2 ছিল, এন এর মান কত ছিল 2, তখন ছিল 1/4। এবার এন এর মান বাড়ালাম, কত হলো 3 যখন হয় তখন 1/8। যখন এন এর মান আরও বাড়ালাম, 4 দিলাম, তখন 1/16। যদি 5 দিই আরও কমবে, 6 দিলাম আরও কমবে। এইভাবে এন এর মান যত বাড়াবো তখন আর এর পর এন সমান কত হচ্ছে, আর এর পর এন কমবে। কী হবে, কমবে। এন যত বাড়াবো আর এর পর এন তত কমবে, অর্থাৎ আর এর পর এন এই মানটা কত হবে, কেমনে কমবে, অর্থাৎ কমতে কমতে একসময় শূন্যের কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশটুকু বুঝলাম কিভাবে আর এর পর এন কমছে, এন এর মান বাড়ালে কিভাবে আর এর পর এন এর মান কমছে। তো সেই কথাটাই কিন্তু এখানে তোমাদের বইতে দেওয়া আছে। দেখো এই শর্ত অনুযায়ী 1 থেকে ছোট কোনো সংখ্যা, তুমি মনে করো 0.9, এটাও কিন্তু 1 থেকে ছোট, 0.8 এটাও 1 থেকে ছোট, 0.5 0.6 এগুলোও কিন্তু 1 থেকে ছোট। আবার যদি তোমাকে বলা হয় -0.5 তাহলে কিন্তু এটা 1 থেকে ছোট, কিন্তু -1 থেকে কিন্তু বড় নয়। যে 1, এই যে -1 থেকে কিন্তু বড় হতে হবে, তাহলে আমরা মাইনাস মান নিতে পারবো না। এক্ষেত্রে আমরা মাইনাস মান নিতে পারবো না, কারণ এখানে কিন্তু শর্তই বলে দিচ্ছে -1 থেকে বড় হতে হবে, আবার কি হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। তো দেখো আমরা এটা যদি সংখ্যা রেখার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, মনে করো এটা একটা সংখ্যা রেখা, তাহলে এটা হচ্ছে 0, এই ডান দিকে আছে 1, এটা আছে 2, এটা হচ্ছে 3, এদিকে কিন্তু আরও আছে, তাই না? এদিকে আমি -1 গেলাম, -2 গেলাম, -3 গেলাম, এদিকে আরও আছে। তো দেখো এইখানে যে শর্তটা বলছে, যে এইখানে যে শর্তটা -1 থেকে বড় আর 1 থেকে +1 থেকে ছোট, তাহলে আমরা এই সংখ্যা রেখাটায় যদি এরকম দেখি যে 1 থেকে ছোট, তাহলে এটা 1, এই 1 থেকে ছোট, এই 1 থেকে ছোট মানে কি এই দিকে যাবে বাম দিকে, আর -1 থেকে বড়, তাহলে এই যে অংশটুকু এটা কিন্তু ঠিক -1 নয়, শুধু -1 নয়, -1 থেকে ছোট, ঠিক -1 এর পরবর্তীটা, -1 থেকে ছোট, অর্থাৎ এই জায়গা থেকে এই যে অংশটুকু, অর্থাৎ 1 এর আগে -1 এর পরে, 1 এর আগে -1 এর পরে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে -1 ইজ লেস দ্যান আর ইজ লেস দ্যান 1, এটা নির্দেশ করে।
আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখন দেখো, যেহেতু এই আর এর পর এন এর মানটা কী হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা সূত্রটা কি, এটাকে আমরা লিখতে পারি কি এস ইনফিনিটি। তখন আমাদের ওই সূত্রটা আমরা যে এস সমান লিখছিলাম, যে এস সমান কী লিখছিলাম, এস এর পর এস এন সমান আমরা লিখছিলাম এ বাই 1 - r। তখন আমরা কি লিখবো এটাকে, যেহেতু এখানে 0 লিখছি তখন আমরা লিখবো এস ইনফিনিটি, অর্থাৎ এস ইনফিনিটি সমান এ বাই 1 - r। যখনই এই অংশটা আমরা লিখব তখনই আমাদের বুঝতে হবে যে অসমিতক সমষ্টি নির্ণয় করা যাবে। কেন যাবে? কারণ এনের মান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যখন আর এর মান 0 হবে। 0 হলে মানে কি, সে একটা জায়গায় চলে আসলো যে আমরা তাকে গুণে যোগ করতে পারবো, তাহলে অসমিতক সমষ্টিটা আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি 0 না হয়ে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, তাহলে কি আমরা কি কখনোই কি সেটাকে সমষ্টি নির্ণয় করতে পারবো? নিশ্চয় পারবো না। যেহেতু 0-তে আসছে তাই আমরা পারবো। এটার কারণ হচ্ছে তাই যে কেন পারবো না, কেন পারবো না, কারণ যখন এনের মান আমরা বাড়াচ্ছি তখন আর এর পর এনের মান কমবে এবং 0-তে আসবে, তখন আমরা পারছি। আর কখন পারবো না, কখন পারবো না, যখন এনের মান বাড়বে কিন্তু সাথে সাথে কী হবে, আর এর পর এনের মানও বেড়ে যাবে। সেটা হচ্ছে কেমন, মনে করো 2, আচ্ছা 2r সমান 2, এটা কি 1 থেকে বড়, 1 থেকে বড়, আর এর মান কি 1 থেকে বড়, 1 থেকে বড়, আর এর মান 1 থেকে বড়, 2 কি বড় না? তাহলে আমরা যদি এখানে আর এর পর এন নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে দেখো, প্রথমে আমি আর এর স্কোয়ার দিলাম, এটা ওর স্কোয়ার হলো, তাহলে কত হলো 4। এরপরে মনে করো আর এর কিউব দিলাম, তাহলে হবে 2 কিউব, 2 কিউব হলে 8। এরপরে দেখো আর এর 4 দিলাম, তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এভাবে কিন্তু ক্রমান্বয়ে কী হচ্ছে, বাড়তেই আছে। তাহলে এখানে 32 না, সরি 16, 2 4 হলে 2 4টে 16 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে দেখো ক্রমান্বয়ে বাড়ছে। তাহলে কি এন সমান যদি বাড়ে, এন সমান এক্ষেত্রে কী হচ্ছে, এন যদি বাড়ে তাহলে আর এর পর এন কী হচ্ছে, আরও বাড়ছে। তাহলে যত বাড়ছে এন, আর এর পর এন তত বাড়ছে। তাহলে কি যোগ করে শেষ করা সম্ভব, সমষ্টি নির্ণয় করা নয়। এই বিষয়টা আমরা দেখব পরবর্তী খ নাম্বার যে শর্তটা আছে, এই শর্তে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখো আমাদের এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে এবং আমি তোমাদের যথাসম্ভব বিস্তারিত কথা বলবো এবং বোঝাইয়ে বলবো, যাতে করে তোমাদের আর কোনো সমস্যা এখানে না থাকে। তো দেখো খ নাম্বারে বলছে, আমরা কিন্তু এ পর্যন্ত বুঝতে পারলি এই সূত্রটা কিভাবে আসলো, এটা আমরা কিন্তু বুঝতে পারছি যে আর এর পর এন এই অংশটা কী হয়ে যাচ্ছে, একসময় 0 হয়ে যাচ্ছে। এন বাড়তে 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 কী হচ্ছে, যখন এন যত বাড়ছে আর এর পর এন এর মান তত কমছে। অর্থাৎ এখানে বলছে, সুতরাং দেখা যাচ্ছে যে এনের মান যতই বাড়ছে আর এর পর এন ততই কমছে। তখন কী হয়ে যাচ্ছে, 0 হচ্ছে। তখন আমরা সূত্রটা পাচ্ছি এটা। এবার দেখো খ নাম্বারে কিন্তু অন্য একটা শর্ত বলছে। এখানে বলছে কি, মডুলাস আর এর মান যখন 1 থেকে বড় হবে, কি হয়েছে 1 থেকে বড়, আগে ছিল কি 1 থেকে ছোট, এখন যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব। দেখো আমি এটা একটু খাতা কলমে তোমাদের একটু দেখাই যে এখানে কিন্তু এই খ নাম্বারে আর বিস্তারিত কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ যত কথা বলার ছিল সব আমরা ক নাম্বারের বোঝানোর ক্ষেত্রে বলে ফেলছি। এখন খ নাম্বার একদম সিম্পল সোজা। দেখো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই যে এখানে বলছে আর এর মান, অর্থাৎ মডুলাস আর এর মান 1 থেকে বড়, 1 থেকে বড়। তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখতে চাই, মডুলাস আর বলতে কি বোঝায়, এটা আর একবার ধনাত্মক একবার ঋণাত্মক। যদি ধনাত্মক হয় আর, তাহলে আর ইজ গ্রেটার দ্যান 1, আর যদি ঋণাত্মক হয় তাহলে মাইনাস আর ইজ গ্রেটার দ্যান 1, এটা আমরা লিখি। কিন্তু মাইনাসটা কি প্রথমে কি রাখা যাবে, নিশ্চয়ই রাখা যাবে না। তখন আমরা কি করব, -1 দিয়ে
গুণ করে দেবো, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আর হবে এখানে, আর এখানে হবে কি -1। তো সেক্ষেত্রে কি হবে, -1 দ্বারা গুণ করলে আমরা জানি কি চিহ্নটা পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ এদিকে ঘুরে যাবে। এখন এই দুটো যে অংশ, অর্থাৎ এইটা আর এই অংশটা, এটা ধনাত্মকের ক্ষেত্রে পেয়েছি, এটা ঋণাত্মকের ক্ষেত্রে পেয়েছি। তাহলে আমরা যদি এই দুটোকে একত্রিত করে লিখতে চাই, তাহলে একত্রিত করে লিখতে গেলে আমরা লিখতে পারি, মনে করো প্রথমে যেটা আছে সেটা আমি আগে লিখলাম আর ইজ গ্রেটার দ্যান 1 থেকে বড়। এবার তারপরে দেখো আর একটা লেখা যায়, এইটা এই অংশটা এর সাথে যদি জুড়ে দিই তাহলে -1। তাহলে শর্ত কিন্তু আমরা পেয়ে গেলাম। শর্তটা হচ্ছে কি, -1 থেকে ছোট আর 1 থেকে বড়। -1 থেকে ছোট, এটা হবে কি -1 থেকে ছোট আর 1 থেকে বড়। তাহলে চলো দেখো সেই শর্তটাই কিন্তু এখানে বলছে, আজ আর ইজ গ্রেটার দ্যান 1 অথবা আর ইজ লেস দ্যান 1। এখানে বলছে তখন n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মডুলাস আর এর মানও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এক্ষেত্রে কী হবে, উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ n এর মান বৃদ্ধি পেলে আর এর মান বৃদ্ধি পাবে, এবং তখন কোনো নির্দিষ্ট মান পাওয়া যাবে না। এক্ষেত্রে ধারাটির কোনো সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। আচ্ছা তোমরাই বলো, কেমনে যদি পদ বাড়তে থাকে, পদের মান বাড়তে থাকে, কেমনে বাড়লো, এইভাবে বাড়তে বাড়তে কি আর কোনো শেষ আছে? বাড়ার কি শেষ আছে? কমার কিন্তু শেষ আছে। কমে কোথায় চলে আসতে পারে, জিরোতে আসতে পারে, কিন্তু বাড়ে কি হয়, বাড়তে থাকলে কেমনেই বাড়তে থাকে, ক্রমশ যখন বাড়তে থাকে তখন কিন্তু এই পদগুলোর বা এই ধারাটির সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমরা গুণোত্তর ধারার যে অসমিত সমষ্টি কখন নির্ণয় করতে পারবো, গুণোত্তর ধারার অসীম গুণোত্তর ধারার সমষ্টি কখন নির্ণয় করতে পারবো, তখন কোন শর্তে নির্ণয় করতে পারবো, যখন আর এর মান 1 থেকে ছোট হবে আর -1 থেকে বড় হবে। আর এর মান 1 থেকে ছোট হবে আর -1 থেকে বড় হবে। এই শর্তটা যদি আমাদের ফিল আপ হয় তাহলেই শুধুমাত্র অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে এইটাই কিন্তু আমাদের মনে রাখার বিষয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আশা করি তোমরা এই পর্যন্ত যে আলোচনা হলো এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী অনলাইন ক্লাসে এই জোড়াই কাজ এখান থেকে আমরা শুরু করব। তাহলে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।